ছিলেন, জেলখানায় কেন গিয়েছিলেন সেটাও আমরা জানি। আপনি সারা দেশে মোদি বিরোধী আন্দোলনের লোকজনকে আপনি রাস্তায় নামায় দিলেন। এরপরে আপনি গার্লফ্রেন্ড নাকি বউ নিয়ে আপনি ইয়েতে গেলেন, রিসোর্টে গেলেন। তো আপনার এত যৌন উত্তেজনা উঠে গেল, আপনি তখন এমন পরিস্থিতিতে আপনি ভাই এ আরেকটু স্টেজ ইলিয়াস ভাই আরেকটু মানে নমনীয় হবো? শালীনতার সাথে আরেকটু বললেন। নমনীয় হবো? মানে বলেন ঠিক আছে মানে কথা যেগুলো আমরা তো থামাবো না আপনাকে কিন্তু আচ্ছা আরেকটু নমনীয় হয়ে বলি। মানে উনি যে এই ইয়েতে গিয়েছিলেন মানে রিসোর্টে স্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিলেন। একান্তে সময় কাটাতে গিয়েছিলেন। তো এই যে উনি ওই সময় গিয়ে তারপরে ধরা-টরা খেলেন। তারপরে জেলখানায় যাওয়ার পরে যেই মানুষগুলো কেন বললাম জানেন কথাগুলো কেন বলছি? কারণ ওই জেলখানার মানুষগুলোর পরিবারের সাথে নানানভাবে আমি কিন্তু সম্পৃক্ত। যারা উনাকে আপনি নিজে জেলে ছিলেন, আপনি জানেন সেখানে পানির স্বল্পতা, গোসল করার, উজু করার জন্য অ্যা পানি পাওয়া যায় না। অনেকের গোসলের পানি ২-৩ জনের পানি উনাকে দিয়ে দিয়েছেন। বাড়ির থেকে একটু খাবার গিয়েছে, সেই খাবার হুজুরকে দিয়েছেন। এই মামুনুল হক বের হয়ে কারোর কথা মনে রাখে নাই। যদি মনে রাখতো আপনাদের এই আলেমরা যদি আপনারা যারা জেল থেকে বের হয়ে এখন বাইরে আছেন, হেলিকপ্টারে চড়ে বিভিন্ন জায়গায় মানুষকে বুঝাইতে যান। আপনারা যদি মনে রাখতেন আজকে এই লোকগুলোর জেলখানায় থাকতে হইতো না। আপনারা যদি বলেন 99% এই দেশের আলেমরা তাদের অতীত ভুলে গিয়েছে। এখন সবাই আছে, কে কোন দলের সাথে মিশবে, কোন দল থেকে কয়টা আসন নিবে, এটা নিয়ে নানান ধরনের ব্যস্ততার ভিতরে আছে। এই পরিস্থিতি যদি চলতে থাকে, ছালা আবারও সবাই হারাবেন। এই দেশে জুমার খুতবা দিতে পারেন নাই। একটু মনে রাইখেন। তো আপনি আমাকে সংযত হতে বলেছেন। আমি যথেষ্ট সংযত হয়েই ছিলাম এতদিন। না ভাই আসলে আমি আমি তো আপনার কথা তো আমি আটকাইতে আপনি পারব না কারেক্ট। বা হুজুর আপনি জি। কারেক্ট, আপনি কারেক্ট। আপনি যেটা বলেছেন ওইটাই ঠিক আছে। আমি ওইটাই ঠিক। কিন্তু এই যে নুরুল ইসলাম ভাই জানেন, ভাই আমি যে পরিমাণে তদবির এটার জন্য করেছি, এই তদবির যদি আমি অন্য কিছুর জন্য করতাম এতদিনে অন্তত ৳৫০,০০,০০,০০০ টাকার মালিক থাকতাম। বাস্তব। আমি সাক্ষী এটা। আমি জানি। অন্তত ৳৫০,০০,০০,০০০ আমি যেই রাষ্ট্রের যেই পর্যায়ের মানুষের সাথে কথা বলিয়ে দিয়েছি আপনাদের বিভিন্ন জনকে, বিভিন্ন জনের জামিনের ব্যাপারে। অনেকের জামিন হইতো না। আমি ইলিয়াস হোসাইন সেখানে ইন্টারফেয়ার না করলে জামিন হইতো না। করানো হয়েছে, জামিন হয়েছে। বলেন আপনারা জানেন, বলেন কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নিয়েছি? চেয়েছি? পকেট থেকে দিয়েছি আমি। নুরুল ভাইকে জিজ্ঞেস করেন আমার পকেট থেকে লক্ষ টাকা দিয়েছি আমি। আমি গরিব মানুষ। আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছে চেষ্টা করেছি। এগুলি অনলাইনে সোশ্যাল মিডিয়াতে বলিও নাই, বলার বিষয়ও না। কিন্তু এই দেশের আলেম সমাজের দায়িত্বটা কি? আপনাদের কারণে সেই মানুষগুলো এখনো পর্যন্ত জ্বলে। মানে জেলখানায় আছে। বিশ্বাস করেন যদি ভুলে যেতে পারতাম, এগুলো নিয়ে যদি খারাপ না লাগতো, আপনারা কেউ যদি এই মানে না করতেন, তাইলে এগুলিতে যাইতাম না। খারাপ লাগে, আমার খারাপ লাগে। এখন কি করব? অনেক মানুষ এই যে আপনারা ৩ জন দাড়ি টুপিওয়ালা মানুষ আছেন না? আমি যেখানে বসে আছি, এখানে বসে আপনাদেরকে নিয়ে কথা বলতেও অনেকে না করেন। ভাই আলেমদেরকে আপনি আপনার YouTube চ্যানেলে আইনা খায়া ফেলবে। আরে ভাই আমি দুনিয়ায় ১ সেকেন্ড বাঁচতে পারব না আল্লাহ না চাইলে। কত এসব বিপদ আল্লাহ কত বিপদ দিয়েছেন, আল্লাহ সেটা কাটিয়ে দিয়েছেন। তো এগুলো নিয়ে কেয়ারও করি না। কিন্তু কথা হইলো যে আপনি আলেম, আপনার আরেকজন আলেম সহকর্মীকে আপনি সহযোদ্ধাকে আপনি জেলখানায় রেখে আসলেন। আপনার ইচ্ছা করেন ওই মানুষটা জেল থেকে বের হোক। যদি সত্যি হয় আমি যেকোনো জঙ্গিবাদের বিরুদ্ধে। কেউ যদি আসলেই জঙ্গি হয়ে থাকে তার বিচার করেন। এই যে নুরুল ইসলাম ভাই কথাগুলো বলল, ভাই নথি হারিয়ে গিয়েছে সেজন্য সে জেলে। এই যে ফেনীর ঘটনা, এখন জানে যে ফেনীর ঘটনাটা এখন কোর্টে উঠলেই সেটা হয়ে যাবে। প্রতিটা ঘটনায় ম্যানুয়ালি অ্যাটর্নি জেনারেলকে বলা লাগে, উনাকে বলা লাগে, উনাকে কেন বলা লাগবে কেন রে ভাই? আপনি সেই মানুষগুলির রক্তের উপর দাঁড়িয়ে তারপরে আজকে আপনি এই চেয়ারে বসেছেন। জীবনে কোনদিন আপনি আইন উপদেষ্টা হইতে পারতেন। জীবনে আপনি জাজ হইতে পারতেন। যেই জায়গায় আপনারা আছেন, ভুলে গেলেন। তো এইজন্য খারাপ লাগে ভাই। কিছু এই যে আমি যখন মানে আসিফ নজরুলকে নিয়ে যখন কথা বলি, এমনিতেই তো আসিফ নজরুলের বিরুদ্ধে যাইনি। ভাই ৫ তারিখের পর থেকে বারবার তাকে বলা হয়েছে যে, "স্যার